নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। শনিবারের সকাল, একটু করে আমরা চা নিয়ে বসেছি। আর শনিবারের সকাল মানেই হচ্ছে মেহাকে নিয়ে ওর বাবা একটু পড়াতে বসায়। পড়ছো তোমরা এখন? ফিজিক্স। বাবা আছে কাছে মানে একটু অঙ্ক নাহলে একটুখানি বিজ্ঞান নিয়ে বসা। মেহা রিসেন্টলি দেখেছিস দিয়া মামনি এরা কত ঘুরছে? দেখিস নি? আমরাও কতদিন কোথাও যাইনি বলো, বড্ড যেন একঘেয়ে লাগছে, বোর লাগছে যেন। এবার সামারে তো আমরা ইন্ডিয়াও গেলাম না, তো বাবারও এত কাজের চাপ, কোথাও যাওয়া হলো না। চলো না কোথাও দুটো দিন ঘুরে আসি, কি একঘেয়ে লাগছে যেন। যাবে? ছুটি পাবে অফিসে? ছুটি গেছে এখনই বেরিয়ে বাড়ির আশেপাশে কোথাও ঘুরে চলে আসে। কোথায় যাবে? ইয়োসেমিটি চলো, মাউন্টেন বলতে তো খুব ভালো। ইয়োসেমিটি? মেহা কি না বলছিস নাকি? অনেকটা বেশি হেক্টিক, একদিনে গিয়ে ফিরে আসা যাবে না জানো। এই 3 ঘন্টা 3.5 ঘন্টা যেতে, আবার দিনের দিন ফিরে আসাটা বড্ড কষ্ট। থেকে যাবো? কিন্তু হোটেল টোটেল তো কিছু বুক নেই। যাবে বেড়াতে? যাবে তুমি বেড়াতে? যাবে ইয়োসেমিটি মাউন্টেনে যাবে? তাই তো, ইয়োসেমিটিতে তো কোনো হোটেল নেই। এটাও তো ঠিক কথা। When we went to Yosemite Castle, we were about to live in that castle. সত্যি কথা তো, সত্যি কথা। ইয়োসেমিটি তো অত বড় বড় গাছ, ওরকম বড় বড় পাহাড় পর্বত থাকবে কোথা থেকে? আর ওখানে আবার বিয়ার আসে, ডিয়ার আসে নামা। The last time when we went to Yosemite, we were just here to look at just the castle. তাহলে আমরা তো বাড়িগুলো দেখেই চলে এসেছি, আমরা কি থেকেছি? For like a couple of hours. তাই তো, একদম সত্যি কথা। ঠিক আছে, আজকে থাকা হবে। কবে যাবে? রেডি হয়ে নাও, বেরিয়ে পড়ি। আজকে? Yes. Wait, what? Let's dress up my pants. খুশি রাখো। আজকে যাবে? হ্যাঁ, চলো বেরিয়ে পড়ি। Actually? Are we actually going? আমরা কি সত্যিই যাচ্ছি? Wait, now? No, ঠিক আছে, let's move. Okay, চলো প্যাক আপ করে নাও। যাবে আজ সত্যি? চলো, তোমরা রেডি হও, চলো। চলো। Are we actually going? চলুন তাহলে, রাস্তায় বেরিয়ে দেখা হবে, তাড়াতাড়ি প্যাকিং করি। রাজি হয়েছে যখন, এই সুবর্ণ সুযোগ ছেড়ে কাজ নেই। চলুন, তৈরি হয়ে গেছি সকলে, বেরালাম আমরা আজকে ইয়োসেমিটির উদ্দেশ্যে। সকাল এখন 10:40 মতো বাজে, দেখাচ্ছে 3 ঘন্টা মতো সময় লাগবে। 3 ঘন্টা বললেও মোটামুটি আরও ধরুন 10-15 মিনিট লেগে যাবে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, আর আবার এখানে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, তো একটু ধীরে গাড়ি চালাতে হবে পাহাড়ের কাছটা যখন পৌঁছাবো আমরা দুপুরে 1:50-এ। আর সব মিলিয়ে রাস্তাটা হচ্ছে 137 মাইল। 137 মাইল মানে প্রায় ধরুন 220 কিলোমিটার মতো। তো শুরু করেছি আমরা আমাদের জার্নি। মাঝে কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই। তৈরি হতে হতে টুক করে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। আমি আর বাচ্চারা অল্প করে একটুখানি সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি। আপনাদের মানিকদা তো এখন কিছু খাবে না, শনিবার, ওর জন্য একটুখানি নারকলের জল, একটুখানি জুস, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। অনেকটা রাস্তা ফাঁকায় এলাম। এবার একটা ছোট্ট শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি আপনার গাড়িতে তেল ভরানোর দরকার পড়ে, বা একটু হয়তো রেস্টরুম যাওয়ার দরকার পড়লো, বা টুকটাক খাবার দাবার কেনার, তাহলে আপনি আবার দাঁড়াতে পারেন। কিন্তু আমরা আসার পথেই কস্কো থেকে একদম ফুল ট্যাঙ্ক করে তেল ভরে নিয়েছি, তাই আর দাঁড়ালাম না। আর একটা বড় কাজ করেই বেরিয়েছি। রাতে যখন থাকবই, ওখানে গিয়ে কিছু একটা খুঁজে নেবো। দুটো বাচ্চা নিয়ে এত অনিশ্চয়তার সাথে তো বেড়াতে যাওয়া যায় না। ওই জন্য বসে বসে আপনাদের মানিকদা টুকটুক করে খুঁজছিল আশেপাশে কোথাও হোটেল আছে কিনা। আর আজকে সৌভাগ্যবশত ইয়োসেমিটি পার্কের মধ্যে যে কটেজগুলো আছে, একদম জঙ্গলের মধ্যে, সেখানে একটি আমরা রুম পাই। কিছুক্ষণ আগেই নাকি কেউ একজন ক্যান্সেল করেছেন, তো সেই রুমটি আমরা পাই। তো ওনারা জিজ্ঞাসা করছিলেন কোনো আমাদের প্রেফারেন্স আছে কিনা। আর না, কোনো প্রেফারেন্স নেই, একটা ঘর দিলেই হবে। বললেন ওটা গ্রাউন্ড ফ্লোরে, টপ ফ্লোরে নয়, মানে দোতলায় নয়, আর তাতে কোনো আমাদের অসুবিধা নেই। তো এইবারে অভিজ্ঞতাটা হতে চলেছে একদম অন্যরকম। এর আগে আমরা কখনো ইয়োসেমিটিতে রাত কাটাইনি। ডে ট্রিপই বেশি করেছি, কিন্তু খুব টায়ারিং। ওই জন্যই মেহা বলছিল যে খুব হেক্টিক হয়ে যায়। কিন্তু এবার আর হেক্টিক হবে না, একটা রাত ওখানে থাকবো। একদম ঘন জঙ্গলের মধ্যে এক রাত কাটানোর এই প্রথম হবে আমাদের অভিজ্ঞতা। যেহেতু এটা একটা ন্যাশনাল পার্ক, এখানে প্রচুর ওয়াইল্ড অ্যানিম্যালও ঘোরে, জানেন। প্রচুর এখানে ভালুক থাকে। বন্ধু বান্ধবরা যারা ওখানে ক্যাম্পিং করতে যায়, তাদের কাছ থেকে নানা রকমের ঘটনা শুনতে পাই। আর একটা কিন্তু বেশ ভয়ঙ্কর, কোনো রকম খাবারের গন্ধ পেলেই নাকি ওরা হানা দেয়। সে আপনার গাড়ির ভেতরেই থাক বা টেন্টের মধ্যেই থাক। তো খাবারগুলোকে খুব সাবধানে রাখতে হয়। আমরা ক্যাম্পিং করব না, কারণ আমি একটুখানি বন্য জীবজন্তুতে ভয় পাই। তো আমরা কটেজের মধ্যে থাকবো। আমাদের মতো ছেলেমেয়েরাও আজ ভারী খুশি, দেখছি অতটা ভয় পায়নি।
কারণ এটা হবে ওদের প্রথম জঙ্গলে রাত কাটানোর অভিজ্ঞতা। গল্প করতে করতে চলে এসেছি অনেকটা রাস্তা। এবার দাঁড়িয়ে আছি আমরা এই পার্কে ঢোকার টিকিট কাটার জন্য। এই যে টোলের লাইন, এটা খুব একটা বেশি লাইন নেই, কারণ এই সময় একটু লোকজন কমই আসেন, এই সময়টা খুব ঠান্ডা হয় তো। পার্কে পৌঁছানোর এই দিকে রাস্তাটা যেহেতু গোটাটাই পাহাড় কেটে কেটে, ওই জন্য অনেকগুলো টানেলও আছে। আর এই টানেলটা প্রচণ্ড লম্বা, মাঝে মাঝে মনে হয় লাইটগুলো যদি কোনোদিন বন্ধ হয়ে যায় কীরকম ঘুটঘুটে অন্ধকারটাই না হয়ে আসবে। দেশে থাকতে ছোটবেলায় যখন ট্রেনে করে বেড়াতে যেতাম, মাঝে মাঝে ট্রেন এরকম টানেলের ভেতর দিয়ে যেত, একদম অন্ধকার ঘুটঘুটে হয়ে যেত ট্রেনের ভেতরটা, আর সবাই তখন দেখতাম চিৎকার করতো। কয়েক সেকেন্ডের এই অন্ধকারটাই যেন মনে হতো সবাইকে একদম গিলে খাচ্ছে। গোটাই যাত্রাপথের বেশ কিছু জায়গাতেই কিছুটা করে জায়গা সাইডে রাখা হয়, যেখানে মানুষজন গাড়ি দাঁড় করিয়ে এই নৈসর্গিক দৃশ্য যেন উপভোগ করতে পারে। আর সত্যিই তাই, এত অপূর্ব সুন্দর লাগছে, পাশ কাটিয়ে যাওয়া যেন বড় বিরল। কতবার চেষ্টা করছি দরকার নেই থাক আর রেকর্ড করবো না, কিন্তু ক্যামেরাটাকে যেন হাত থেকে নামাতেই পারছি না, চুম্বকের মতো যেন মনে হচ্ছে টানছে এই পর্বত সারিরা। আমাদের সমতলে শীত এখনো সেভাবে জমিয়ে পড়েনি, তবে এখানে ঠান্ডাটা বেশ বেশি। নভেম্বরের মাঝামাঝি হয়ে গেলেও এখনো এখানে শীতের থেকে হেমন্তের দাপটই বেশি, তাই পাতাগুলোকে সে এখনো পড়তে দেয়নি, খালি অল্প তার রং পরিবর্তন করেছে। চারিদিকে ফল কালার, কি অপূর্ব সুন্দর মাঝে মাঝে এই হলুদ পাতাগুলো লাগছে দেখুন, যেন মনে হচ্ছে সুন্দর করে কেউ রং তুলে দিয়ে এঁকেছে। প্রকৃতি সুন্দরী যেন সবুজ রঙের একটি শাড়ি পরেছে হলুদ রঙের পাড় দিয়ে। আর ওই দেখুন পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওইখানটিতেই আমরা যাব। তবে পাহাড় তো জানেনই, দেখতে মনে হয় বড্ড কাছে, কিন্তু তার নাগাল পাওয়া বড় কঠিন। যতক্ষণ না আপনি হাঁপিয়ে উঠবেন ততক্ষণ তাকে নাগালে পাবেন না। তো আর বেশিক্ষণের রাস্তা নেই, মোটামুটি আমরা চলে এসেছি। পাহাড়ে তো সন্ধে নেমে আসে বড্ড তাড়াতাড়ি, মনে হয় ওই যে দূরের পাহাড়টার গায়ে যে রোদটা পড়েছে, আজকের দিনের বোধহয় ওটা শেষ রোদ, ওকে রাঙিয়ে দিয়ে তারপর সূর্যমামা বাড়ি যাবে। ব্যাস প্রায় পৌঁছে গেছি আমরা। এখান থেকে কটেজ দেখাচ্ছে মাত্র 5 মিনিটের রাস্তা। এই ইয়োসেমিটিতে প্রচুর বাসও চলে জানেন, অনেকে এখানে গাড়ি পার্ক করে তারপর বাসে করে ঘুরতে থাকে। আমরা প্রথমবার যখন এসেছিলাম তখন বাস সার্ভিসটা নিয়েছিলাম। বাসে করে গেলে একদম আপনাকে ঝর্ণার কাছ অবধি নিয়ে যাবে, যেখানে ঝর্ণার জলটা প্রচুর বেশি। এই নিয়ে আমরা 3বার এখানে ইয়োসেমিটিতে আসছি। 2বার এসেছিলাম আমরা সামারে, যখন ঝর্ণাটার চেহারা ছিল একদম মারাত্মক ভয়ঙ্কর। তবে এই প্রথমবার আমরা শীতে এলাম, একটাই আকর্ষণ যে ঝর্ণাটাকে কেমন দেখায়। ইয়োসেমিটিতে আপনি যখনই আসবেন তার বিভিন্ন রকমের শোভা। গরমে যখন আসবেন তখন দেখবেন চারিদিকটা সবুজ হয়ে আছে, লোকজন ক্যাম্পিং করছে। আবার যখন আপনি হেমন্তে আসবেন এই সময়, তখন দেখবেন চারিদিকে ফল কালার। আবার শীতে যখন আসবেন তখন স্নোতে চারিদিক ঢেকে গেছে। চলে এসেছি আমরা কটেজে, এবার যাচ্ছি আমাদের রুমের চাবি নেবার জন্য। মেহার হাতে গোপাল, কারণ আমরা রাত বাস করলে কোথাও গোপালকে একা বাড়িতে রেখে আসি না, তাকে সাথে করে নিয়ে আসি। অনেকেই বলেছিলেন দিদি একটা ঝুড়ি নিও, কিন্তু মেহার এই ব্যাগটার প্রতি মারাত্মক ভালোবাসা। গাড়িতে যখন আসি তখন এই ব্যাগের চেনটা আমরা খুলে দিই, অনেক সময় গোপাল কোলেও বসে। ভালো লাগছে না? চলো 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 চলো, পড়ে যাবে রামা। এই ন্যাশনাল পার্কের মধ্যে ঘর খোঁজাও কিন্তু এক কাণ্ড। কোথা দিয়ে যে আমরা হাঁটছি ঘর খোঁজার জন্য। রামা দাঁড়াও দাঁড়াও, গাড়ি আসছে। চারিদিকটা হয়ে আছে। খুঁজতে খুঁজতে শেষ অবধি পৌঁছে গেছি আজ আমাদের রাতের ঠিকানাতে, রুম নাম্বার 3205, যেখানে আমরা আমাদের এই দীর্ঘ জীবনের একটা রাত এখানে সপরিবারে কাটাবো। ঘরটা সুন্দর গরম। Do we have to remove all of our shoes?
ওরে বাবা, রাত্রিবেলা বেরিয়ে পড়লে একদম ঘর থেকে বেরিয়ে যাবো। এই যে এটা হচ্ছে আমাদের ব্যালকনি, সব পাতা টাতা ঝরে গেছে। যারা দোতলাটা পেয়েছে তাদের আরো সুন্দর, কিন্তু তারা বেরাতে পারবে না। আর আমরা যারা একতলায় আছি, এই যে এখানে একটা এরকম দরজা দিয়েছে, তো দরজাটা খুলে আপনি বেরিয়ে আসতে পারবেন। বাবা বাবা, You try that. না আমি আর ট্রাই করলে ওটা দেখতে হবে না। মা এসো এসো, ধুপুস করে মা পড়ে যাবে। চলো চলো চলো, তো গোপালকে একটু শুইয়ে দে। এখন তো ওই খাটগুলো তো আমরা উঠিনি, ওই টেবিলটার উপরে শুইয়ে দে। এতটা জার্নি করে এসছে বেচারি। Hey, Mama, হ্যাঁ মা, look at the waves. বিউটিফুল বিউটিফুল। Let me show you something. Goofball's খাইয়ে ঘুম clothes. পাড়াবে মেহা ওকে। Have you got Goofball's মা clothes? ওকে দারুণ ট্রেনিং দিয়ে গেছে। নিজে খায় না মেহা, কিন্তু টুকুর 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 গোপালকে পুটুর পুটুর খাওয়ানোর খুব ঘটা আছে। ব্যাস দিকে তাকিয়ে আছে, দেখবেন এখন গোপালকে গোপাল খাচ্ছে বলে। হ্যাঁ খাও না, না আমি তো ড্রেস খাবো না, তুমি খেয়ে নাও। 3 ঘন্টা ধরে আমরা জার্নি করে করে এসে আর আমাদের ঝর্ণা দেখতে যাওয়ার ক্ষমতা নেই। মেহা এসে এখানেই শুয়ে পড়েছে, ওদিকে মেহার গোপাল শুয়ে পড়েছে, আর মেহার মা আর ভাই সবু সবু করছে, এরকম অবস্থা। লাইটটা জ্বালিয়ে রেখে যাও। হ্যাঁ ও মা, এটা কি লাইট হলো? এর উপর সাই আমরা সারা রাত কাটাবো। ভালো দেখতে আর কোথায় কি আছে? ওই যে ওই লাইটটা দেখো জ্বলে কিনা। ও বাহ বাহ। আর এখানে দুটো টেবিল ল্যাম্প আছে, কিন্তু গোপাল তো এখন ঘুমাচ্ছে, এটা থাক, এসে জ্বালানো হবে। জল টলগুলো আছে। হ্যাঁ চলো মা, চলো চলো। Where are we going? এই শীতের জায়গায় বেড়াতে আসা মানে এই এক জ্বালা। একবার করে শুধু জ্যাকেট পরাও বাচ্চাদের, একবার করে জ্যাকেট খোলাও। মেহা ওঠ, তাই তুই ঘুমো, আমরা চলে গেলাম। বাহ Yay, I don't want some also. ব্যাস, ও যাবে না। এত দূরে এসেছে, একটা হোটেল রুম পেয়েছে, তাতেই ওরা খুশি। Because I want to sit. আয় মেহা, দেরি হয়ে যাচ্ছে, আয় তাড়াতাড়ি। এখানে একা একা রেখে যাওয়া যাবে না, এসব। এই ন্যাশনাল ফরেস্টের মধ্যে ঘর বাড়ি বলে দেখো সবকিছু কাঠের রং, কাঠের জিনিস। Swim. চলো চলো চলো। সুইমিং পুল ইজ অলসো देयर। Where is it? আছে আছে, সব আছে। I can't find a swimming pool. আছে আছে আছে, আর চিন্তা যেখানটা করবেন আছে না। একটা রেস্টরুম। Nente ponte. রামা দাঁড়াও, একা একা যাস না, দাঁড়াও। রাস্তায় আমরা একদমই বৃষ্টি পাইনি, তবে এই দিকটাতে ভালো বৃষ্টি হয়েছে। দেখুন চারিদিকটা জলে ভর্তি, আর এত বড় বড় গাছ, আর এক গাছ করে পাতা, সেগুলি সব পড়েছে। চারিদিকটা যেখানে তাকাবেন শুধু পাতা পাতা আর পাতা। এখান থেকে প্রায় 1.5 মাইল মতো হাঁটতে হবে, তবে গিয়ে আমরা এই ঝর্ণাটার কাছে পৌঁছাবো। তো চারিদিকে তো রাস্তা, মেহার বাবা তাই জিপিএস খুলেছে যে কোন রাস্তাটা ধরবে সেটা দেখার জন্য। এটি একটু বাস স্টপ, এই যে এখানে লেখা আছে। এই ইয়োসেমিটিতে বহু লোকজন ডে ট্রিপ করেন, যেটা আমরাও আগে করেছি। ওই জন্য বেলা বাড়ার সাথে সাথে গাড়িও কমে যাচ্ছে, সবাই বাড়ি ফেরার রাস্তা ধরছে আর কি। কোন দিকটা এবার? এদিক ক্যাফেটেরিয়াটা। কিছুটা রাস্তা এসেছি, আর বেশ কিছুটা রাস্তা বাকি। এই রাস্তাটা গোটাটাই হেঁটে যেতে হয়, তবে অনেকে করে কি গাড়িতে করে সাথে করে আপনার সাইকেল নিয়ে আসে, তারা সাইকেলে করেও যায়। কিন্তু আমরা তো সাইকেল কিছু আনিনি, তো আমরা ওই জন্য হেঁটেই যাচ্ছি। চলে এসেছি আমরা ঝর্ণার কাছে, কিন্তু এবারে এসে একদম অবাক হয়ে গেলাম জানেন।
এর আগে দুবার যখন এসেছি, এই যে ব্রিজটা দেখছেন, মেহাই যে বসে আছে ব্রিজেরই একটা বেঞ্চে, এই জায়গাগুলো দাঁড়ানো যায় না, এত জলের ছিটে থাকে। কিন্তু এখন অবস্থা দেখুন, দেখে তো আমি চিনতেই পারছি না যে আমরা ঠিক জায়গাতেই এসেছি কিনা। পাহাড়ের ওপর থেকে ভীষণ বড় ভয়ঙ্কর একটা ঝর্ণা, প্রচণ্ড তার জলরাশি, সেই জলের ছেটা, এখানে কেউ দাঁড়াতে পারে না। আর এখন ঝর্ণাটার অবস্থা দেখুন, যেন মনে হচ্ছে একটা লম্বা সুতোর মতো কিছু পড়ছে। তার কারণ হলো, এইটা হচ্ছে সেই আমরা ভূগোলে পড়েছিলাম বরফ জলে পুষ্ট নদী আর বৃষ্টির জলে পুষ্ট নদী, সেরকম। এই যে সামনের এই জায়গাটা দেখছেন, একটা ওই জলধারা মতো আর কি, ওই ঝর্ণার জলটা বয়ে চলে এখান দিয়ে, পাথরগুলো সব দেখা যাচ্ছে, নিচটা দেখা যাচ্ছে। গরমকালে যখন আমরা আসি, এটাতে এত জল বইতে থাকে আর এত তার স্রোত, যদি কোনো মানুষ পড়ে যায় চোখের নিমিষে সে ভেসে যাবে। কিন্তু এখন অবস্থা দেখুন, কিচ্ছুই নেই, পুরো একদম যেন মনে হচ্ছে শুকনো খটখটে। প্রথমটা দেখে খুব অবাক হয়ে গেছিলাম, তারপরে খেয়াল পড়লো গরমকালে ওই অত জলরাশি হওয়ার কারণ হলো শীতকালে যত বরফ জমে, গরমকালে সেটি গলে যায়, তখন ওই জন্য ঝর্ণাটার রূপ হয় ওই রকম ভয়ঙ্কর। অত বরফ তখন গলতে থাকে আর ঝর্ণার জল হয়ে সে পড়তে থাকে। জুন জুলাই মাসে যখন এখানে প্রচণ্ড গরম পড়ে, তখন ঝর্ণার আকৃতিও থাকে প্রচণ্ড মারাত্মক। ক্রমাগত এই 4-5 মাস ধরে পাহাড়ের উপরের ওই বরফ সমস্ত ওই ঝর্ণা আকারে বয়ে যায়। এখন আবার শীত পড়ছে, আবার একটু একটু করে বরফ জমতে থাকবে আগামী আবার 4-5 মাস। সামনের গরমে ঝর্ণার আকার হবে আবার সেই আগের মতো। রামা কিছুতেই বসে থাকার লোক নয়, দূর থেকে দেখতে পেয়েছে লোকজন ওখান থেকে হাঁটতে হাঁটতে ঝর্ণার কাছে যাচ্ছে, ও ওই জন্য বাবার হাত ধরে হাঁটা দিয়েছে। আমি এই প্রথমবার দেখলাম যে লোকজন ওই দিকটা দিয়ে হাঁটতে হাঁটতে এই ঝর্ণাটার কাছ অব্দি যায় বলে। এর আগে দুবার এসেছি, এমন ঝর্ণার জলের তোর ওই দিকটাতে কেউ ফিরেও তাকিয়ে দেখতে পারে না। ভালোই হলো একবার এই সময়টিতে এসে, এই জায়গাটার এই সময় যে এরকম রূপ থাকে, না এলে জানতেই পারতাম না। আমি আর মেহা আছি এই দিকটাতে, আর ব্রিজটা পেরিয়ে ওরা ওই দিকটায় গেছে। কি বড় বড় পাথর দেখুন ওই দিকটাতে। রামা, কেমন লাগলো? ভালো, গ্রেট। আর উপরে গিয়ে লাভ নেই বাবা, ইটস ভেরি রিস্কি। ওকে, লুক, ইউ হ্যাভ টু জাম্প ফ্রম দেয়ার এন্ড অল, দ্যাটস নট নিডেড। পাহাড়ের মাথাগুলো সাদা হয়ে গেছে। রামারাও চলে এসেছে ওই দিক থেকে ঘুরে, কিন্তু দিদি নদীর জলে হাত দিয়েছে আর ও দেবে না তা কি হয়। এবার তরবর করে ও এবার নামতে চললো। ওর বাবা আমাকে বললো আমি আর পারছি না, এবার তুমি যাও। সেও তো অনেক পাহাড় পর্বত পেরিয়ে পেরিয়ে সেই ঝর্ণাটার দিকে গেছিল, আবার ঘুরে এসেছে। এবার যদি ছেলে আবার বলে নদীতে নিয়ে চলো, তাহলে তো সে শেষ। তো এবার তাই আমি এই দিকটা নেমে নেমে এলাম। ওকে বলছি জুতোটা ভেজাস না রে, অত জুতো টুতো তো আনিনি, একদিনের জন্য মাত্র এসেছি, আর এখানে ড্রায়ার নেই, শোকাবে না। তবে কটেজের বাথরুমে হেয়ার ড্রায়ারটা আছে, জুতোটা যদি ভিজেও যায় ওটা দিয়ে শুকিয়ে নেবো। থাক, একটু খেলুক। এই জায়গা তো আর রোজ আসা হয় না, বছরে একবার করে আসা হয়। নদীর নিচ থেকে একটা পাথর তুলেছে, সেটা আমাকে দিল, সেইটি এবার আমাকে ছুঁড়তে হবে। Good job, Rama, good job. রামা পড়ে যাবি। আর একটু থাকতে ইচ্ছা করছিল, কিন্তু এখানে তো সন্ধেটা খুব তাড়াতাড়ি নেমে আসে, আর সন্ধে নেমে এলেই এই হেঁটে হেঁটে তো আসা যাওয়া, বন্য প্রাণীরা হয়তো এদিক ওদিক ঘোরাঘুরি করবে, তো এই জন্য ফিরে এলাম। আর ওর বাবা তো সারা দিন খায়নি, গিয়ে এবার দুটো মুড়ি খাবে। তো সায়েন্স ক্যাম্পের মতো ঘরগুলো এরকম ছিল? এর থেকে একটু অনেক ছোট, এর থেকেও ছোট ছিল, লাগে পারতে ছিল না। এইলে এই যে তো বড়ই ছোট ছোট তাহলে। হ্যাঁ, খুঁজে পেয়েছে। গোপালকে ডাক। Gopal, look up. Wake up. Did you wash your hands? Yes. Okay. Gopal,
Wake up. Wake up. বলো ওঠো মুড়ি খাবে। Wake up. Papa. Hold him with two hands, otherwise it'll be hard to hold. ওখানে না খাটে নয় বাবা, খাটে নয়, এই টেবিলের উপরেই বসে দাও, এটাই গোপালের জায়গা। Gopal. উঠেছে। Food. গোপাল ফুড। মুড়ি এনেছে গোপালকে, মুড়ি খেতে। Can I open it? হ্যাঁ একটুখানি মুড়ি দাও, খুলে দাও। খেয়ে নাও গোপাল, খেয়ে নাও। ও হাতে দিয়ে দাও মুড়িটা, আস্তে আস্তে খাবে। ওরে বাবা রে, মাথাটা চেপে ধরেছে, ওর মুখটা হাঁ করিয়ে খাইয়ে দেবে। ওরা খেয়েছে ভেঙে গেল মুড়িটা। তুমি খেয়ে নাও। হ্যাঁ তুমি খেয়ে নাও। দাঁতগুলো ভেঙে গেল। Sorry, Gopal. ওরম চিপে ধরে খাইয়ে দিতে না, কষ্ট হবে তো। চল বেরাচ্ছি এবার খেতে। বাড়ির চাবি আছে তো, একবার দেখে নাও সবাই, আরেকবার চেক করে নাও গো। We're in the middle of the desert. চল। হ্যাঁ ওই তো দূরে যেটা লাইট জ্বলছে ওটা। মেহা কি করবি, গাড়িতে না হেঁটে যাবি? ভয় পাচ্ছে। হ্যাঁ ওখানে আবার পার্ক করা। খাবার জায়গাটা ভেতরটা তো অনেক লোকজন, ভেতরটা বেশ গরম, কফি বা অন্যান্য জিনিসপত্রেরও ব্যবস্থা আছে, তবে খাবার দাবারের অপশান একটু লিমিটেড। তো আমরা একটুখানি ওই চিকেন বার্গার, একটুখানি ফ্রাইস এইসবই অর্ডার করছি। অনেকগুলো এখানে স্ক্রিন দেওয়া আছে, স্ক্রিনে আপনাকে অর্ডার দিতে হবে। খাবার রেডি হয়ে গেলে আপনার নাম্বারটা ধরে ডাকবে, তারপর আপনাকে গিয়ে নিয়ে আসতে হবে। এখানে খাবার দাবার একটু লিমিটেডই থাকে, কারণ একদম পাহাড়ের ওপরে তো কত আর জিনিসপত্র আপনি আনবেন। আমি নিয়েছি এখানে একটুখানি চিকেন স্যালাড, আর বাচ্চারা নিয়েছে ওখানে ফ্রেঞ্চ ফ্রাইজ আর বার্গার, আর মেহার বাবা এইদিকে নিয়েছে একটুখানি পাউরুটি জেলি দিয়ে। তবে ঝর্ণা দেখে ফিরে গিয়ে ভালো করে ওকে একটু মুড়ি মাখিয়ে দিয়েছিলাম, ও মুড়ি খেয়েছে। মুড়ি খেতেও ভালোবাসে খুব। যাই হোক চলুন, এই তো খাবার দাবার খেয়ে এবার বেরিয়ে পড়বো। মাঝের রাস্তাটা এত ঘুটঘুট করছে, অন্ধকার, এখন মনে হচ্ছে মেহার কথা শুনে গাড়িতে করে এলেই ভালো হতো। মাত্র 5-7 মিনিটেরই রাস্তা, কিন্তু এত অন্ধকার কেউ কাউকে মনে হচ্ছে দেখতে পাচ্ছি না। রাতে এই যে কটেজে ঢুকবো, আর তো বেরানোর প্রশ্ন নেই। নানা রকমের বন্য জীবজন্তু তো এখানে আছেই, মাউন্টেন লায়ন্স, কায়োটি বা ভাল্লুক, একদম সেই সকালে। ফিরে গিয়ে এবার একটু টিভিটা চালাবো, টিভি দেখতে দেখতে তারপর ঘুম। যাই হোক চলুন, এবার ধীরে সুস্থে কটেজে ফিরি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।